আমপানের প্রভাবে প্লাবিত নিম্নাঞ্চল, উপকূলে ঝোড়ো বাতাস, 10 নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড়ে ঝুঁকিপূর্ণ 15 লাখ মানুষ, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান। পশ্চিমবঙ্গ ওড়িশার ভুবনেশ্বরে আমপানের তাণ্ডব, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত শত শত ঘরবাড়ি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এতক্ষণ বলছিলাম শিরোনামগুলো, এবার বলবো পুরো খবর। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে উপকূলীয় অঞ্চলে। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে উত্তর পূর্ব দিক দিয়ে অগ্রসর হচ্ছে আমপান। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি। ঘূর্ণিঝড়টি সকাল 9টায় মোংলা থেকে 345 কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে 370 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের সর্বোচ্চ বেগ 200 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 220 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর বিপদ সংকেত জারি রয়েছে। আমপানের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও এর আশপাশের দিকে 15 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এ অঞ্চলসমূহে অতি ভারী বৃষ্টি সহ ঘন্টায় 160 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কেন্দ্রের কাছে সাগর উত্তাল হয়ে উঠেছে। দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যে গতকাল থেকে আপনারা যে আবহাওয়া দেখতে পাচ্ছেন, এটি আসলে ঘূর্ণিঝড় জনিত কারণেই আবহাওয়া, এবং এই ঘূর্ণিঝড়ের জন্য বা যে জলোচ্ছ্বাস হবে সেটি আমরা প্রস্তুত করেছি যে 10 থেকে 15 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে মোংলা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, এই মুহূর্তে আবহাওয়া কেমন? সকাল থেকে এখন পর্যন্ত আবহাওয়ায় কোনো পরিবর্তন আপনি এখন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, সকাল থেকে এখন পর্যন্ত বলা যায় যে ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। সকালে যেরকম আবহাওয়া ছিল, বেশ হালকা একটা বাতাস ছিল, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, শান্ত একটা পরিবেশ ছিল, কিন্তু যতটাই সময় গড়ছে ঠিক ততটাই যেন আকাশ মেঘলা ঘন হচ্ছে, মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। সেই সাথে যে চ্যানেলগুলো রয়েছে, বিশেষ করে আমি এখন রয়েছি পশুর নদীর পাশে, সেখানে পানির যে অবস্থা সেটা এখন বেশ বেশি মনে হচ্ছে। এটা এখন জোয়ার ভাটার যে সময়, এই কারণে এরকম হচ্ছে। তবে স্বাভাবিক জোয়ারে যা থাকে তার চাইতে এখন পানি বেশি বলেই বলছেন এখানকার স্থানীয় মানুষজন। আর সকাল থেকে আমরা যেটি কয়েক দফায় হয়েছে যে কখনো মুষলধারায় বৃষ্টি হয়েছে, সেই সাথে দমকা বাতাস, আবার কখনো সূর্য উঠেছে, ঝলমলে আলো, কখনো কালো মেঘ, অর্থাৎ বলা যাচ্ছে একটা বৈরী পরিবেশ বা বৈরী আবহাওয়ার মধ্যে এখন রয়েছে এই মোংলা এবং এর আশেপাশের এলাকার মানুষ। আর এসব পরিস্থিতি মোকাবেলা করবার জন্য প্রশাসন নানা ধরনের উদ্যোগ নিয়েছে। তারা যে বিষয়টি দেখার চেষ্টা করছে যে কিভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্তত সব মানুষকে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আনবার জন্য সব ধরনের চেষ্টায় চালাচ্ছে। আর আপনি জানেন যে ইতিমধ্যে মোংলা বন্দরকে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, মহাবিপদ সংকেত, সেটিও এই অঞ্চলে দেখানো হয়েছে। মানুষজনকে এটি অবহিত করা হয়েছে। যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা মাইকিং করে বিষয়টি সবাইকে জানানোর চেষ্টা করছে। তারপরেও আশ্রয় কেন্দ্রে লোকজনের আসার সংখ্যা খুব বেশি মনে হচ্ছে না। যদিও কিছু কিছু লোক এখন আশ্রয় কেন্দ্রে এসছে, তবে সেটির সংখ্যা খুব যে বেশি তা বলছেন না যারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে। যেমন কিছু আগে আমি গিয়েছিলাম একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে আমার সাথে দেখা হয়েছিল স্থানীয় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে, যিনি নিখিল চন্দ্র রায়। তিনি বলেছেন যে তার এলাকায় মোট 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মোট 10,000 মানুষ সেখানে রাখা যাবে এরকম একটা প্রস্তুতি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার আশ্রয় কেন্দ্রের অধিকাংশ জায়গায় ফাঁকা রয়েছে। হাসিব, আরেকটি বিষয় জানতে চাই যে মোংলায় অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এছাড়া নদী বন্দরগুলো রক্ষায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে?
নদী বন্দর রক্ষার জন্য বিশেষ করে বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবং তারা এই বন্দর ব্যবহারকারী বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান যারা রয়েছে ব্যবহার করছেন বন্দর, তাদের সাথে জরুরি বৈঠক করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল বন্দর কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে বন্দর কর্তৃপক্ষ তাদের যে নির্দেশনা রয়েছে এই রকম ঝড়ের ক্ষেত্রে তারা যে ধরনের ব্যবস্থাপনা রাখেন সে ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে। একই সাথে যারা বন্দর কর্তৃপক্ষের কাছে জায়গা নিয়েছে বা কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে কাজ করছে তাদের সাথেও আলোচনা করে তাদেরকেও পূর্বাভাস কেন্দ্রগুলোর তথ্য জানানো হয়েছে এবং তাদের কী ধরনের সতর্কতা থাকা উচিত সেগুলো তাদেরকে জানানো হয়েছে এবং সেভাবে বন্দর ব্যবহারকারীরাও প্রস্তুতি নিয়েছে। আর তিনি এটিও বলেছেন যে সব ধরনের জাহাজকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে, সামরিক বেসামরিক সবগুলো জায়গাকেই তারা নিরাপদ করবার জন্য চেষ্টা করছেন এবং সব ক্ষেত্রে যেটি তারা গুরুত্ব দিচ্ছে যে আসলে আশঙ্কার যে জায়গা সেটি হলো যে বিকালে যখন জোয়ারের পানি আসবে তখনই মূলত এই জলোচ্ছ্বাস বা এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত করতে পারবে। যদি এটি করে, যদি এই সময় আঘাত করে তাহলে ক্ষয়ক্ষতির যে বড় আশঙ্কাটা সেটি থেকেই যাচ্ছে এবং সে কারণেই তারা মানুষকে নিরাপদ আশ্রয়ে নেবার চেষ্টা করছে। অন্তত প্রাণহানির যে ঘটনা সেটি একেবারে শূন্য কোঠায় আনবার জন্য চেষ্টা করছে প্রত্যেকটি জেলার প্রশাসন এবং উপজেলা পর্যায়ে যেসব ব্যবস্থাপনায় রয়েছেন যারা, তাদের চেষ্টাটা আমি সেটি দেখতে পেয়েছি। আর তাছাড়া প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রকেও নিরাপদ করা হচ্ছে। আপনি জানেন যে করোনা একটি ঝুঁকি রয়েছে, সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করারও চেষ্টা করা হচ্ছে। হাসিবুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ভোলার ঢালচর, চর নিজাম ও কাজীর চর সহ নিম্নাঞ্চল 5 থেকে 7 ফুট পানিতে তলিয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে পানির পরিমাণও। এসব এলাকার অধিকাংশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। তবে নিম্নাঞ্চলে পানি বাড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। আরও জানাতে ভোলা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল হক। নজরুল হক, আমরা জানি যে ভোলার নিম্নাঞ্চলে 5 থেকে 7 ফুট পানিতে তলিয়ে গেছে। এখন কি অবস্থা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি আগের বুলেটিনে বলেছিলাম যে ভোলার ঢালচর, চর নিজাম এবং কাজীর চরে 5 থেকে 7 ফুট পানি উঠেছিল। কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি সেখানকার পানি নামতে শুরু করেছে। সেটি হচ্ছে ভোলার দক্ষিণ প্রান্ত, ভোলা শহর থেকে প্রায় 1.5 থেকে 200 কিলোমিটার দূরে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন। আমি মেঘনা নদীর পাড়ে আছি। আপনি যদি একটু পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে নদী এখন বেশ উত্তাল রয়েছে। এই উত্তাল নদীর পাড়ে আমি আছি। এখানে এখন ভোলা সদর উপজেলা। আমি যেটি বলছি আপনাদেরকে যে দক্ষিণ প্রান্তে যেসব নিম্নাঞ্চলে পানি উঠেছিল সেই পানিগুলি নামতে শুরু করলো। এখন যে উত্তর জনপদ ইলিশা, কাছিয়া এসব এলাকায় কিন্তু জোয়ার বইছে এবং পানি উঠে যাচ্ছে। আমি এখানে এসেছি 10 মিনিট হলো। এই 10 মিনিটে আমি দেখতে পাচ্ছি যে এখানকার যে বেড়িবাঁধ রয়েছে, নদীর তীরে যে ব্লক রয়েছে সেই ব্লকগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সামনেই নতুন বেড়িবাঁধ রয়েছে। এখানকার মানুষ আশঙ্কা করছে যে এই পানি হয়তো কিছুক্ষণের মধ্যে বেড়িবাঁধ ছুঁয়ে যাবে। এটি নদীতে এখন চরম উত্তাল এবং প্রচন্ড বাতাস বইছে। এটি ঢাকা এবং চট্টগ্রাম রুট, এখান দিয়ে প্রচুর জাহাজ চলাচল করে। এখানে যে বেশ কিছু জাহাজ ছিল সেই জাহাজগুলো আপনার নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এখানকার মানুষের মধ্যে আতঙ্ক যে যদি জোয়ারের পানি আরো বেড়ে যায় তাহলে তারা চরম ক্ষতির সম্মুখীন হবে। নজরুল, আশ্রয় কেন্দ্রে মানুষজনকে নেয়ার সর্বশেষ কি তথ্য আছে? সবাইকে নেওয়া সম্ভব হচ্ছে কিনা? সর্বশেষ তথ্য হচ্ছে আপনার আশ্রয় কেন্দ্রে 5 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা আছে 1104টি আশ্রয় কেন্দ্রে। সেখানে আপনার ইতিমধ্যেই প্রায় 3,20,000-এর মতো মানুষকে আনা হয়েছে। আরো 1 লক্ষ মানুষকে আনার পরিকল্পনা রয়েছে। সন্ধ্যার মধ্যেই তাদেরকে আনা হবে। আমি কিছুক্ষণ আগেও কাছিয়ার একটি আশ্রয় কেন্দ্রে ছিলাম। আমার সামনেও একটি ইলিশা আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানেও আমি বেশ কিছু মানুষ দেখতে পেয়েছি। তবে এখানে তাদের থাকার একটু অসুবিধা হচ্ছে, খাওয়ারও অসুবিধা হচ্ছে। জেলা প্রশাসন থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দগুলি উপকূলীয় উপজেলার চরপেশন এবং মনপুরায় বেশি বরাদ্দ করা হয়েছে। সদর উপজেলায় তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এরা যারা আছে তারা কিভাবে খাবে সেটি নিয়ে একটি সংশয় রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি খাবারের প্রয়োজন পড়ে তাহলে তারা দেবেন। নজরুল, আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব মেনে চলা বা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কতটুকু নিশ্চিত করা যাচ্ছে? না, একেবারেই নিশ্চিত করা যাচ্ছে না। কারণ সামাজিক দূরত্ব বজায় রাখার মতো পরিবেশ এখানে নেই। এখানে ধরেন আপনার একটি স্কুল বা একটি সাইক্লোন শেল্টার, যেখানে যদি মানুষ গাদাগাদি করে থাকে তাহলে 7 থেকে 800 বেশি মানুষ থাকতে পারে না।
যদি সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে রাখা হয় তাহলে 1 থেকে 150 মানুষ রাখা সম্ভব হবে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর আরেকটা বিষয় আপনাকে বলে রাখতে চাই যে এখানকার মানুষদেরকে যদি এই আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে রাখা হয় তাহলে যেহেতু আশ্রয় কেন্দ্রগুলিতে জায়গা হবে না, তাহলে তাদেরকে বাড়িতে থাকতে হবে। বাড়িতে থাকা করোনার চেয়েও ভয়ানক, কারণ এই মুহূর্তে বাড়িগুলো চরম ঝুঁকিতে রয়েছে, যতটা ঝুঁকি আশ্রয় কেন্দ্রের করোনার নেই। নজরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সকাল থেকেই বৈরী আবহাওয়া। মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে কোনো কোনো অঞ্চলে বইছে দমকা হাওয়া। নদী তীরবর্তী এলাকা ও চর এলাকায় মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। এর মধ্যে এই আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন অনেকে। করোনা সতর্কতায় আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় অঞ্চল বাগেরহাটে সকাল থেকে চলছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। প্রধান নদীগুলোতে বাড়তে শুরু করেছে পানি। জেলার 977টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এর মধ্যে 90,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়াও 3,000 গবাদি পশুকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। ভোলার ঢালচর, চরনিজাম ও কাজীর চর সহ বেশ কিছু নিম্নাঞ্চল এর মধ্যে 5 থেকে 7 ফুট পানির নিচে তলিয়ে গেছে। আমরা মাইকিং শুনলে ঝড় হইবে মধ্যরাতে, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। আমাকে বাড়ি অনেক দূরে ওই নদী এলাকায়, এই জন্য আমরা চলে আসি। আমাদের এখানে 10 নম্বরের মতো কোনো কিছু দেখা যাচ্ছে না, যে কারণে বৃদ্ধ যারা তাদেরকে রেখে গেছে, ঝড় যখন আসবে তখন অন্যরা উঠে আসবে। তখন ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে সকাল থেকে চলছে বৃষ্টি। বন্ধ রয়েছে লঞ্চ ও স্টিমার সহ অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল। পটুয়াখালীতে 753টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 2 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রস্তুত রয়েছে 385টি মেডিকেল টিম। বন্যা তো সম্ভাবনা আছে, তাহলে তোরা সাইকেল সেন্টার চলে যাও, সবাই তোমার কোনো অসুবিধা হবে না। বলছে আর মাইক্রো বলছে সেজন্য আসে, সব কিছু ঠিকঠাক আছে। আপনাদের মধ্যে যদি দেখেন যে কারো ঠান্ডা, কারো জ্বর, কাশি, গলা ব্যথা আছে, এটা এখানে আমাদের লোকজন আছে, আমাদের চেয়ারম্যান মেম্বারগুলো আছেন, ওনাদেরকে জানাবেন, তাহলে আমরা ওনাদেরকে আলাদা করে নিব। এদিকে সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে এই খবরে বরিশালে আশ্রয় কেন্দ্রে আসা বেশিরভাগ মানুষ আবার ফেরত গেছে নিজের বাড়িতে। তবে সন্ধ্যার আগে তারা আবার ফেরত আসবে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির কর্মকর্তারা। লক্ষ্মীপুরে অনেককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। তবে এখনও অনেক জেলে নদী থেকে নিরাপদ আশ্রয়ে ফেরত আসেনি। পিরোজপুরে এর মধ্যে 557টি আশ্রয় কেন্দ্রে অন্তত 60,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। করোনা প্রতিরোধের জন্য আশ্রয় কেন্দ্রে আসা সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় আম্পানে ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই আহ্বান জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বলা হয়েছে কেউ সেখানে যেতে না চাইলে জোর করে নেওয়া হবে। আশ্রয় কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনা মহামারীর মধ্যে আবার আসছে ঘূর্ণিঝড় আমফান। এই অবস্থা মোকাবিলায় 12,000-এর বেশি আশ্রয় কেন্দ্রে 52 লাখ মানুষকে রাখার প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ উপকূলীয় জেলার অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। বিশুদ্ধ পানি, শুকনো খাবার সহ আশ্রয় কেন্দ্রে আসা লোকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। সেই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা।
দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর যেটি নিয়মিতই করে থাকেন সেটিরই প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রিফটি শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। এটা দুপুর 2:30টার পরে যে কোনো সময় অনুষ্ঠিত হয়, সেটারই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো সময়ে এই ব্রিফিংটি শুরু হবে। স্বাস্থ্য বিভাগ যেটি করে থাকে, আমরা সেটির জন্য অপেক্ষা করছি। দেশের করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতি নিয়ে ব্রিফটি শুরু হলে আমরা আবারও এই ব্রিফিংটিতে ফিরব। এখন আমরা চলে যাচ্ছি নিয়মিত সংবাদে। করোনায় পরিচালন ব্যয় বাড়ছে, অথচ আয় কমে যাচ্ছে ব্যাংকিং খাতের। এতে চাপে আছে দেশের সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। নতুন বিনিয়োগ না আসলেও মুনাফা দিতে হচ্ছে আমানতকারীদের। এতে কয়েক হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যাংক নির্বাহীরা। এমন অবস্থায় অন্যান্য ব্যবসার মতো ব্যাংকিং খাতের জন্য আর্থিক নীতি সহায়তা দেওয়ার দাবি তাদের। করোনায় সাধারণ ছুটিতে সীমিত পরিসরে খোলা আছে দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলো। এতে সাধারণ মানুষের আর্থিক চাহিদা মিটলেও ব্যবসা বাণিজ্য সেভাবে হচ্ছে না। ব্যাংকগুলোর দাবি, আমদানি রপ্তানির অচল অবস্থায় কমে গেছে আয়, নতুন আমানতের প্রবৃদ্ধি কম, উল্টো অনেকেই বিনিয়োগ তুলে নিচ্ছেন, যা সংকট বাড়াচ্ছে ব্যাংকিং খাতে। ব্যাংক নির্বাহীরা বলছেন, করোনায় পরিচালন ব্যয় বৃদ্ধি এবং ঋণের সুদ 2 মাস স্থগিত রাখায় ক্ষতির মুখে পড়ছে ব্যাংকগুলো। এই খাতের বিদ্যমান বিতরণকৃত ঋণের হিসেবে এই ক্ষতির পরিমাণ অন্তত 15,000 কোটি টাকা হতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা। চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে এই প্যাকেজগুলো যেগুলো এসছে সেগুলো ইমপ্লিমেন্টেশন নিয়ে, কেননা এখন কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ যদি করতে হয়, প্রত্যেকটা কাস্টমারকে ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে হবে, কেন এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে পাবলিকের টাকা এবং সেই টাকা নিয়ে তো আমরা ছিনিমিনি খেলতে পারি না। অলরেডি ব্যাংকিং সেক্টরের একটা খারাপ অবস্থা ছিল গত 2-3 বছর ধরে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য মতে করোনায় সরকারি 11টি ব্যাংকের ক্ষতি হতে পারে 7,800 কোটি টাকা। এমন অবস্থায় ঘাটতি পুষিয়ে নিতে নীতি সহায়তা চেয়েছেন ব্যাংকাররা। 2 মাসের ইন্টারেস্ট আমরা ইনকাম অ্যাকাউন্টে নিতে পারি না, এটা একটা আমাদের ইনকাম লিকেজ হচ্ছে। আমাদের বেশ কিছু ঋণের মান্থলি তাদের কিস্তি দেওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু টেফার করা হয়েছে, ফলে আমাদের এখানেও কিন্তু ইনকাম গুলো কিন্তু আসছে না। অন্যদিকে ডিপোজিটের রেট কিন্তু আমরা কিন্তু তাদেরকে কিন্তু আমরা ইন্টারেস্ট দিতে হবে। আর্থিক ক্ষতি পুনরুদ্ধারে ব্যাংকিং খাতকে সুসংগঠিত করতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে গবেষণা সংস্থা BIBM। সেক্ষেত্রে ব্যাংকের নিজস্ব ঝুঁকি ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়ার তাগিদ সংস্থাটির। পলিসি টার্গেটকে অ্যাটেইন করার জন্য তারা যথাযথ সাপোর্ট করবেন। এবং দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে স্বাস্থ্য বিভাগ। আমরা আবারও সেখানে চলে যাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আসসালামু আলাইকুম। আজ 20 মে 2020, 6 জ্যৈষ্ঠ 1427, 26 রমজান 1441। শুরু করব তথ্য। আমরা গত 24 ঘন্টায় যা কোভিড বিষয়ক তথ্য আমাদের হাতে আছে এবং সারা বিশ্বের এ পর্যন্ত এবং 24 ঘন্টার তথ্যতে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই। সেটা হলো যে বিভিন্ন ল্যাবরেটরিতে কোভিড-19 RT-PCR পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখা থেকে নমুনা সংগ্রহের সময় দেয়া ব্যক্তির মোবাইল ফোন নাম্বারে SMS আকারে নিয়মিতভাবে পাঠানো হচ্ছে। SMSটি গ্রামীণ ফোন গ্রাহকেরা MIS DGHS শিরোনামে এবং অন্যান্য অপারেটররা বা অন্যান্য অপারেটর ব্যবহারকারীগণ 01729024612
আমি আবারও বলছি 017290246112 এই নাম্বার থেকে পাবেন। এই এসএমএসটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত অফিসিয়াল এসএমএস হিসেবে গণ্য হবে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থানে অফিসিয়াল রিপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। এ ব্যাপারে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থানে অফিসিয়াল রিপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। এ ব্যাপারে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। এসএমএস প্রাপ্তির ক্ষেত্রে ব্যক্তির নাম, ফোন নাম্বার, বয়স ও ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় নমুনা সংগ্রহের সময় এই তথ্যসমূহ যথাযথভাবে পূরণ করতে হবে। এ ব্যাপারে এবং ল্যাবরেটরি সমূহকে স্বাস্থ্য অধিদপ্তরের এমআই শাখা থেকে বর্ণিত উপায়ে নিয়মিতভাবে প্রতিটি পরীক্ষার তথ্য নির্দিষ্ট সময়ের মাঝে জমা দিতে হবে। এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এবার আসি তথ্যের দিকে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,138টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,207টি। এখানে উল্লেখ করতে চাই আজকে আমাদের ল্যাব 43টি, নতুন আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে বেসরকারি পর্যায়ে, সেটি হলো ইউনাইটেড হসপিটাল লিমিটেড। ধন্যবাদ জানাই ইউনাইটেড হসপিটাল লিমিটেডকে, তারা আমাদের সাথে শামিল হয়েছেন। এই 10,207 পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন এবং এ পর্যন্ত শনাক্ত 26,738 জন। উল্লেখ করতে চাই আমরা এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 2,03,852টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত 386 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত 5,207 জন। আমাদের শনাক্ত বিবেচনায় রিকভারি রেট বা সুস্থতার হার 19.47% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। মৃত্যুর বিশ্লেষণের দিকে যদি আমরা যাই, ঢাকা ডিভিশনের 7 জন, চট্টগ্রাম ডিভিশনে 5 জন, সিলেট ডিভিশনে 1 জন, রংপুর ডিভিশনে 3 জন। হসপিটালে মারা গেছেন 12 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 81 থেকে 80 বছরের মধ্যে 2 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। 16 জনের মধ্যে 13 জন পুরুষ, 3 জন নারী। গত 24 ঘন্টায় আইসোলেশনে নতুন করে এসেছেন 300 জন, ছাড় পেয়েছেন 100 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 3,816 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,893 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। এছাড়া আরো 700টি শয্যা ময়মনসিংহের মেডিকেল কলেজ এবং নার্সিং ডরমেটরিতে প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি, ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 4,011 জন, ছাড় পেয়েছেন 2,287 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,51,502 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,98,561 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 52,941 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 626টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতিনিয়তই সংগৃহীত হয়, বিতরণ হয়, যার তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হই। সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 10,050টি, এ পর্যন্ত 2,36,908টি। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 25,750টি, এ পর্যন্ত 20,07,322টি। আমি দুঃখিত, অদ্যাবধি বিতরণের সংখ্যাটি আমি আবার বলছি, এটি 23,06,908টি। 23,06,908টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,574টি
এ পর্যন্ত 64,78,684টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,081 জন, গত 24 ঘন্টায় বেড়েছে 30 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,194 জন চিকিৎসক এবং গত 24 ঘন্টায় আরো সংযোজিত হয়েছেন 11 জন চিকিৎসক। সকল চিকিৎসককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে 108 জন 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন। এ পর্যন্ত 3,32,360 জন। স্থলবন্দরে 1,183 জন। এ পর্যন্ত 3,33,721 জন। সমুদ্র বন্দরে 3 জন। এ পর্যন্ত 18,622 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং এর সংখ্যা 1,294 জন এবং এ পর্যন্ত 6,91,732 জন। এই ছিল বাংলাদেশের 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 7,168 জন। এ পর্যন্ত 1,48,761 জন। মৃত্যুবরণ করেছেন 198 জন এবং এ পর্যন্ত 4,780 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং আরো তথ্য পেয়েছি আমরা বিশ্বের কোভিড পরিস্থিতি। সারা বিশ্বে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,12,637 জন। এ পর্যন্ত 47,31,458 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,322 জন এবং এ পর্যন্ত 3,16,169 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশ পরিস্থিতি, দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি। শেষ করব, তবে যাবার আগে আবারও স্মরণ করিয়ে দিব, আপনার সুরক্ষা আপনার হাতে, আপনার সুস্থতা অনেকাংশে আপনার উপর নির্ভর করছে। ঘরে থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন, সর্বসময় মাস্ক ব্যবহার করবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, বেশি করে তরল খাবার এবং পানি গ্রহণ করবেন। খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার, শাকসবজি এবং ফল, টাটকা ফল এগুলো রাখবেন। যেগুলো লেবু জাতীয় ফল, সেগুলোর মধ্যে আমরা অনেক পরিমাণে ভিটামিন সি পাই। কাজেই কাগজি লেবু, কমলা বা মালটা, লেবু জাতীয় যেগুলো ফল আছে, আমরা পেয়ারার মধ্যে প্রচুর পেয়ে থাকি, টমেটোর মধ্যেও ভিটামিন সি পেয়ে থাকি। এই জাতীয় খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখবেন এবং সবসময় মানসিকভাবে উৎফুল্ল থাকবেন, মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মনোবলকে চাঙ্গা রাখবেন। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা আমরা যে স্বাস্থ্যবিধিগুলো বলে থাকি সেগুলো নিয়ম মতো পালন করবেন। কুসুম গরম পানি, নিয়মিতভাবে কুসুম গরম পানি পান করবেন, গরম পানি লবণ সহকারে গরম পানি গার্গেল করবেন এবং যা মশলা জাতীয়, অনেকেরই অভিজ্ঞতা থেকে জানা যাচ্ছে যে মশলা জাতীয় দিয়ে আমরা যদি মশলা যেমন আদা বা লবঙ্গ এই জাতীয় মশলা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে গার্গেল করা এবং পানিটি পান করলে অনেকেই তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে তারা এটাতে সুস্থ বোধ করেছেন। আপনারাও যারা আক্রান্ত আছেন তারা এইগুলো ফলো করতে পারেন। সবাইকে কখনোই খাবার, তবে সবসময় বলি যারা আক্রান্ত হয়েছেন তারা তাদের জন্য পুষ্টিটি নিশ্চিত হয় সেই ব্যাপারে নিজেরাও খেয়াল রাখবেন এবং পরিবারের সদস্যরাও যেন এই বিষয়ে খেয়াল রাখে। যারা আক্রান্ত ব্যক্তি তাদের পুষ্টি সবসময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য এবং রোগ প্রতিরোধের জন্য আমাদের পুষ্টিকর খাবার গ্রহণ করাটা অবশ্যই খুবই দরকার এবং সেই জন্য যেন আমরা পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করি, এই বিষয়ে যেন আমরা কখনোই অবহেলা না করি। অনেক সময় খাদ্য গ্রহণে রুচি নষ্ট হয়ে যায় বা খাবারের স্বাদগন্ধ পাওয়া যায় না, এগুলো অনেকেই যারা আক্রান্ত তাদের কাছ থেকে আমরা জানতে পারছি। কাজেই এটা হলেও আপনারা খাবার গ্রহণ করা থেকে কখনো বিরত থাকবেন না, নিয়মিতভাবেই পুষ্টিকর খাবার, পানি এগুলো চালিয়ে যাবেন, কারণ শরীরের সুরক্ষার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য এগুলো মানা খুবই দরকার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।